ঘুম থেকে শক্ত হাতে কেউ টেনে তোলায় ভয় গেল আয়ানা। নিভে নিভে চোখের সামনে তাকিয়ে আদৃশকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঘুম উদাও হয়ে গেল তার। আয়ানা কিছু বুঝে ওঠার আগে ওকে বিছানা থেকে টেনে নামিয়ে নিজের সাথে নিয়ে যেতে লাগলো আদৃশ। আয়ানা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতেই রক্তিম চোখে তাকায় আদৃশ। আদৃশের এমন চাহনি দেখে ডুব গেল আয়ানা। হাত ছাড়ানোর চেষ্টা করার সাহস হলো না আর। নীরব অভিমানী চোখে তাকিয়ে রইল আদৃশের দিকে। ভাবতে লাগলো গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে আদৃশের করা ব্যবহারে অবাক হওয়ার পাশাপাশি ভীষণ কষ্টও পেয়েছিল আয়ানা। প্রিয় মানুষের কাছ থেকে এমন ব্যবহার কেই বা আশা করে, তবুও নিজেকে বুঝ দিয়েছে সে। কিন্তু ছাদ থেকে আদৃশের গাড়ি বাহিরে যেতে দেখে চমকায় আয়ানা। দূরে রুমে পৌঁছে খুঁজে পায় না আদৃশকে। বুঝতে বাকি থাকে না আদৃশ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আদৃশের রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা কিছুতেই মানতে পারেনি আয়ানা। একরাশ অভিমান হানা দেয় মনের মাঝে। সে কি এতটাই বড় ভুল করেছে যে আদৃশ বাড়ি থেকে বেরিয়ে গেল? আদৃশের অপেক্ষায় সারাটা রাত চোখের পাতা এক করেনি সে। সকালে যখন আদৃশের গাড়ি বাড়িতে ঢুকলো তখন রুম থেকে বেরিয়ে অনু বেগমের রুমে চলে গিয়েছিল আয়ানা। এরপর আর একবারও আদৃশের সামনে পড়েনি। অনু বেগমও হয়তো কিছু আঁচ করতে পেরেছিলেন আয়ানার লাল ফোলা চোখ দেখে, তবে এই ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করেননি উনি। উল্টো আয়ানাকে ওনার কোলে মাথা রাখতে বলেন। আয়ানা ওনার কোলে মাথা রেখে শুতে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন উনি। সারা রাত না ঘুমানোর কারণে আর মাথায় এমন আদুরি স্পর্শ পড়ায় রাজ্যের ঘুম এসে জড়ো হয় আয়ানার চোখে। একসময় গভীর ঘুমে তলিয়ে যায় সে। এরপর কত সময় ঘুমিয়েছে জানা নেই আয়ানার। শান্তির ঘুমে ভাঙন ধরে আদৃশের হেঁচকা টানে। দরজা বন্ধ হওয়ার শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসলো আয়ানা। কেঁপে উঠল এক প্রকার। ভয়ে মাথা নিচু করে দেয়ালের সাথে লিপটে দাঁড়িয়ে রইল চুপচাপ। আয়ানার মাথা নিচু করে থাকার ব্যাপারটা যেন আরো রাগিয়ে তুলে আদৃশকে। সে আয়ানার কাছাকাছি এসে হিসিয়ে পড়ল, আমার শান্তি কেড়ে নিয়ে নিজেকে শান্তিতে ঘুমাচ্ছিলে? সকালে গাড়ি থেকে নামার সময় তো আমাকে এই রুমের ব্যালকনিতেই দেখলাম। তবে আমাকে দেখেও কেন আম্মুর কাছে চলে গিয়েছিলে? নাকি আমাকে ইগনোর করার জন্য আম্মুর রুমে চলে গিয়েছিলে? বলো, উত্তর দাও। শেষের কথাগুলো বেশ শব্দ করেই বলল আদৃশ। আয়ানা দেখেও তাকে ইগনোর করেছে এটা ভাবলেও রাগ হচ্ছে আদৃশের। আয়ানার ফুফানোর শব্দে হুঁশ ফিরল তার। রাগের মাথায় আয়ানাকে আবারও হার্ট করেছে বুঝতে পেরে নিজের উপর রাগ হলো আদৃশের। আয়ানার অশ্রুভেজা চোখ মুখ দেখে বুকে তীব্র দহন অনুভব করল সে। অগ্নিদৃষ্টি ধীরে ধীরে শীতল হয়ে আসলো। শীতল কণ্ঠে দৃঢ়স্বরে উচ্চারণ করল, আয়ানা। প্রথমবারের মতো আদৃশের মুখে নিজের নাম শুনে কেঁপে উঠল আয়ানা। কান্নার তীব্রতা কমে আসলো। আদৃশের চোখে চোখ রাখতে ভীষণ ইচ্ছে হলেও তাকালো না এই চোখের দিকে। আদৃশ ফোঁস করে শ্বাস ত্যাগ করলো। ফের বলে উঠল, আই এম সরি গতকাল রাতের এমন এখনকার ব্যবহারের জন্য। আমি তো আগেই তোমাকে জানিয়েছি। রাগ উঠলে আমার হুঁশ থাকে না, সব কিছু উল্টো পাল্টা হয়ে যায়। আদৃশ কিছুক্ষণ থেমে থেমে বলে উঠল, আমাকে কি ক্ষমা করা যায় না? টলমলে চোখে চাইল আয়ানা। অভিমানী কণ্ঠে তেজের সাথে বলে উঠল, আপনি করেছেন আমাকে ক্ষমা? রাগ করে কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন? আমার বুঝি চিন্তা হয়নি আপনার জন্য? সারাটা রাত ছটফট করেছি আপনি ঠিক আছেন কিনা, কখন বাড়ি ফিরবেন সেই চিন্তায়। কেন করলেন এমন? কথাগুলো বলে নিঃশব্দে চোখে পানি ফেলতে লাগলো আয়ানা। এতক্ষণে আয়ানার রাগ অভিমানের কারণ ধরতে পারল আদৃশ। মেয়েটা যে ভুল বুঝে অভিমান করে বসেছিল তা ভেবে হাসবে না রাগ করবে ভেবে ফেল না সে। এমন একটা সিরিয়াস মুহূর্তে কপালে টোকা পড়ায় হতভম্ব হলো আয়ানা। কান্না বাদ দিয়ে ফেল করে তাকিয়ে রইল আদৃশের দিকে। গম্ভীর চোখে আয়ানার দিকেই তাকিয়েছিল আদৃশ। আয়ানা তাকাতে চোখাচোখি হলো দুজনের। আদৃশ গম্ভীরতা বজায় রেখে বলল, তোমাকে শুধু শুধু স্টুপিড বলি না? তুমি আসলেই একটা স্টুপিড। আমি কি তোমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়েছি নাকি? আমি তো হসপিটালে গিয়েছিলাম, কারণ স্যার আমাকে ফোন করেছিলেন রাতে একজন
পেশেন্ট গুরুতর আহত হয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছিল। লোকটার অবস্থা ভীষণ খারাপ ছিল, বাঁচার সম্ভাবনা খুব কম। তখনই অপারেশন করতে হতো, না হলে বাঁচানো যেত না। স্যার আমাকে ভীষণ ভরসা করেন, তাই স্যার চাচ্ছিলেন আমি ওনাকে অ্যাসিস্ট করি। হাতে সময় খুব কম ছিল, তুমিও রুমই ছিলে না, তাই তোমাকে জানাতে পারিনি। লং টাইম চেষ্টার পর আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি। লোকটার জ্ঞান ফেরার পর আমি ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছি, আর তুমি নিজে নিজে উল্টোপাল্টা ভেবে কষ্ট পেলে। অবশ্যই তা আমারও দোষ আছে মানছি, সেটার জন্য সরি। কথাগুলো বলে কানে হাত দিল আদ্রিস। চমকালো আয়ানা। গম্ভীর মানুষটাকে এভাবে চোখ মুখ করুণ করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি পেল তার। হাসি থামাতে না পেরে ফিক করে হেসে দিল সে। আয়ানাকে হাসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আদ্রিস। গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আয়ানার মিষ্টি মুখটাতে। চোখে পানি, ঠোঁটে হাসি, নাকের ডগা কান্নার কারণে লাল হয়ে আছে। হাসির কারণে ফুলো গালজোড়া আরও ফুলে উঠেছে। অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। আয়ানার দিকে তাকিয়ে থেকে গোড় লেগে আসলো আদ্রিসের। গোড়ের মাঝে ঝুঁকে আসলো আয়ানের দিকে। আদ্রিসকে এভাবে ঝুঁকে আসতে দেখে হাসি বন্ধ হয়ে গেল আয়ানার। গোল গোল চোখে তাকিয়ে রইল আদ্রিসের দিকে। আজকাল কেউ একজন আমার জন্য বড্ড বেশি চিন্তা করছে। দূরে সরে গেলে অস্থির হচ্ছে, বকা দিলে অভিমান করে গাল ফুলিয়ে থাকছে। তার চিন্তা, অস্থিরতা, অভিমানের কারণটা কি? আমাকে কি সে নিজের প্রিয় তালিকায় যুক্ত করেছে? আমি কি তার প্রিয় একজনের পরিণত হয়েছি? আদ্রিসের ফিসফিসিয়ে বলা কথাগুলো শ্রবণ হওয়া মাত্র শিউরে উঠল আয়ানা। কান গরম হয়ে আসলো তার। দৃষ্টি নত হলো। গাল জুড়ে ছড়িয়ে পড়ল লাজের রক্তিমাভা। নিজের অস্থির মনোভাব আদ্রিসের সামনে প্রকাশ করে যে ভুল করেছে তা বুঝতে বাকি রইল না আয়ানার। তাকে এভাবে লজ্জায় ফেলবে জানলে কখনোই ওইসব বলতো না। মনে মনে বেশ কয়েকবার আদ্রিসকে বদলোকের উপাধি দিতে ভুলল না সে। প্রথমে তাকে চিন্তায় ফেলল, আর এখন সেটা নিয়ে মজাও নিচ্ছে। আয়ানাকে লজ্জা পেতে দেখে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসল আদ্রিস। পরিবেশ স্বাভাবিক করতে দূরে সরে গেল সে। বিছানায় শরীর এলিয়ে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল আয়ানা। আর কিছুক্ষণ গেলে বোধ হয় তার দম আটকে যেত। আয়ানা। পুনরায় আদ্রিসের কণ্ঠে নিজের নাম শুনে চকিত হলো আয়ানা। নিবু নিবু চোখে চাইল আদ্রিসের দিকে। হাতের ইশারায় আয়ানাকে কাছে যেতে বলল আদ্রিস। ধীর পায়ে আদ্রিসের কাছাকাছি যেতে টেনে আয়ানাকে নিজের পাশে বসিয়ে দিল আদ্রিস। চোখ বন্ধ করে আলতো স্বরে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দেবে? বড্ড ক্লান্ত আমি, অনেক প্রেশার গিয়েছে, এখন একটু শান্তির ঘুমের প্রয়োজন। কাঁপা কাঁপা হাত আদ্রিসের চুলের মাঝে বিলিয়ে দিতে শিহরিত হলো আয়ানা। এক অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো মনের মাঝে। হৃদস্পন্দন বেড়ে গেল নিমেষে। আয়ানার হাতের কম্পন স্পষ্ট অনুভব করলো আদ্রিস। বলে উঠল, কাঁপাকাঁপি করবে নাকি মাথায় একটু হাতও বুলিয়ে দেবে? লজ্জা পেল আয়ানা, ভীষণ রকমের লজ্জা। দ্রুত আদ্রিসের চুলে হাত ছালাতে লাগলো সে। মুখে টু শব্দটা করল না। আয়ানা যে লজ্জা পাচ্ছে তা বুঝতে পেরে মনে মনে হাসল আদ্রিস। এইটুকুতেই মেয়েটার এই অবস্থা। কোলে মাথা রাখলে না জানি কি করত। আদ্রিসের খুব করে ইচ্ছে হলো চোখ মেলে একটাবার আয়ানার লাজে রাঙা মুখটা দেখতে, কিন্তু চোখ মিলল না সে। তাকালে যে মেয়েটা অস্বস্তিতে পড়বে। আয়ানার হাতের কোমল ছোঁয়ায় একসময় ঘুমের রাজ্যে প্রবেশ করল আদ্রিস। ধীরে ধীরে আদ্রিসের মাথায় হাত বুলাচ্ছে আয়ানা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিসের গম্ভীর মুখটার দিকে। লোকটাকে আজকাল বড্ড বেশি ভালো লাগে তার। অদ্ভুত অনুভূতি হয় এই চোখের দিকে তাকালে। ইচ্ছা করে সারাটা দিন মানুষটার দিকে তাকিয়ে থাকতে। আয়ানার জানা নেই অনুভূতির নাম কি। সে শুধু জানে তার ভালো লাগে লোকটাকে, ভীষণ ভীষণ ভালো লাগে। রুমে আসার পর আয়ানাকে না পেয়ে হাসলেন অনু বেগম। আদ্রিস যে আয়ানাকে নিয়ে গেছে তার ঢের বুঝতে পেরেছেন উনি। সকালে আয়ানার চোখ মুখের অবস্থা দেখেই অনু বেগম বুঝতে পেরেছিলেন আদ্রিসের সাথে আয়ানার কিছু একটা হয়েছে। কিন্তু আয়ানা যেহেতু ওনার সামনে সেই ব্যাপারে কিছু প্রকাশ করতে চায়নি, তাই উনিও এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করেননি।
বাড়ি ফেরার পর আয়ানাকে রুমে না পাওয়ায় আদৃশের চোখে মুখে যে অস্থির ভাব ছিল তা স্পষ্ট জানান দিয়েছে। আদৃশের মনে আয়নার জন্য একটু হলেও অনুভূতি জেগেছে, এটা জেনেই ভীষণ খুশি লাগছে অনু বেগমের। আদৃশ যদি আয়ানাকে মেনে না নিত তবে আয়ানার জীবন নষ্টের জন্য যে উনিই দায়ী থাকতেন। উনি জানেন হুট করে এভাবে বিয়ে করিয়ে উনি ঠিক করেননি, কিন্তু এর পেছনেরও যে কিছু কারণ ছিল। আর ভাগ্যের লিখন কি বদলানো যায়? আদৃশ আয়ানা একে অপরের ভাগ্যে ছিল, তাই তো যেভাবে হোক তারা এক হয়েছে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন অনু বেগম। আগামীকাল মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জানার পর থেকে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে আয়ানা। ভয়ে বুক কাঁপছে তার। যদি কোনো অঘটন ঘটে যায়, যদি সে চান্স না পায়, তাহলে কি হবে? পুরো পরিবার তার উপর আশা করে বসে আছে, বিশেষ করে আদৃশ। লোকটা তো কম কষ্ট করেনি তার জন্য, সারাদিন পরিশ্রম করে এসে তাকে পড়িয়েছে, সব সময় উৎসাহ জুগিয়েছে। কি হবে যদি সে চান্স না পায়? রুমে ঢুকতেই আয়ানাকে অস্থির হয়ে পায়চারি করতে দেখে কপালে ভাঁজ পড়ল আদৃশে। বিকেলে তো ঠিকঠাকই দেখে গেল, এখন আবার কি হলো মেয়েটা? আয়ানা নিজের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে আদৃশকে সে খেয়ালই করেনি। পায়চারি করতে করতে একসময় এসে ধাক্কা খেল আদৃশের বুকের সাথে। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই সামলে নিল আদৃশ। হাত ধরে নিজের সামনে দাঁড় করিয়ে কপাল কুঁচকে বলল, কি সমস্যা? এভাবে গোল গোল ঘুরছো কেন? আদৃশকে দেখে চোখে পানি চলে আসলো আয়ানা। দ্রুত চোখ নামিয়ে নিল সে। গভীর দৃষ্টিতে আয়ানের মুখটা পর্যবেক্ষণ করল আদৃশ। অতঃপর শীতল কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবে না? না বললে বুঝি কি করে বলো তো? ওয়েটেড, তুমি কি আগামীকাল মেডিকেলের রেজাল্ট দিবে বলে চিন্তিত? কিছুক্ষণ থম মেরে থেকে মাথা ঝাঁকালো আয়ানা। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। আলতো হাতে আয়ানার কপাল ছুঁয়ে দিল আদৃশ, মুছে দিল চোখের পানি। আদৃশের হাতের স্পর্শে চোখ বন্ধ করে ফেলল আয়ানা। আদৃশ আয়ানার কপালে হাত ছুঁয়ে রেখেই বলে উঠল, আয়ানা, লুক অ্যাট মি। বাধ্য মেয়ের মতো চোখ মেলল আয়ানা। চোখ রাখল আদৃশের চোখে। আদৃশ ফের বলতে লাগলো, আমি জানি চিন্তা হওয়াটা স্বাভাবিক, আমারও হয়েছিল জানো। আমি চাইলেই আমাদের বিজনেস সামলাতে পারতাম, যেমন আহিল সামলাচ্ছে। কিন্তু আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, ডাক্তার হব আমি। সেই স্বপ্ন পূরণের জন্য জান প্রাণ এক করে পড়ছিলাম। আমাদের ব্যাচের বেস্ট স্টুডেন্ট ছিলাম আমি। ভর্তি পরীক্ষায় অনেক ভালো দিয়েছিলাম, তবুও রেজাল্ট দেওয়ার আগের দিন আমার চিন্তার শেষ ছিল না। মনে হচ্ছিল চান্স পাবো না, সব ভুল দাগিয়ে এসেছি, ইত্যাদি ইত্যাদি। আমাকে এত এত চিন্তা করতে দেখে আম্মু কিছু কথা বলেছিল। আম্মু আমাকে বলেছিল, আব্বু তুমি এত চিন্তা করছো কেন? তুমি তো নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছ, আর যারা চেষ্টা করে তারা কখনো ব্যর্থ হয় না। তার চেয়ে বড় কথা কি জানো? আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তুমি তাই পাবে, আর আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তুমি যদি চান্স নাও পাও, তবে ধরে নিবে সেটাই তোমার জন্য মঙ্গলজনক। থামলো আদৃশ। মনোযোগ দিয়ে আদৃশের বলা প্রতিটা কথাই শ্রবণ করলো আয়ানা। এখন একটু শান্তি লাগছে তার। আদৃশ আয়ানাকে শান্ত হতে দেখে বলল, তুমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছ, তুমি নিজেই আমাকে বলেছিলে। আমার মন বলছে তুমি অনেক ভালো ফলাফলের সাথে চান্স পাবে। তোমার চেষ্টা বৃথা যাবে না, বুঝেছ? আয়ানার গাল টেনে দিল আদৃশ। পকেট থেকে একটা চকলেট বের করে আয়ানার হাতে ধরিয়ে দিল। অবাক হলো না আয়ানা। আদৃশ প্রায় পায়ে বিভিন্ন চকলেট নিয়ে আসে। আনিকা চকলেট ভীষণ পছন্দ করে। আনিকার জন্য আনলে আয়ানার জন্য নিয়ে আসে। চকলেট আনারও ভীষণ পছন্দ, যদিও সে কখনো আদৃশকে সেটা বলেনি। আদৃশ যে নিজে থেকে তার জন্য নিয়ে আসে এটা ভাবলেও সুখ সুখ অনুভব হয় আয়ানার। রাত 1:40, চারপাশে শুনশান নীরবতা। সবাই হয়তো গভীর ঘুমে বিভোর হয়ে আছে, কিন্তু ঘুম নেই আয়ানার চোখে। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করিও
ঘুম আসছে না আয়ানার। ঘুম আসবে কি করে? মাথায় যে অনেক রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। আদৃশের কথাগুলো শোনার পর কিছু সময়ের জন্য মনটা শান্ত হলেও এখন আবার দুশ্চিন্তাগুলো মস্তিষ্কে হানা দিচ্ছে। পাশ ফিরে আদৃশের দিকে চাইল আয়ানা। চোখের ওপর হাত রেখে শুয়ে আছে আদৃশ। বোঝা যাচ্ছে না ঘুমিয়ে গিয়েছে না জেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসলো আয়ানা। সে জানে আজ তার ঘুম হবে না। সবসময় রেজাল্ট দেওয়ার আগের রাতে তার এই অবস্থা হয়। এ সময় একটা কাজই তার মনটা শান্ত হয়, সেটা হচ্ছে নামাজ পড়া। কথাগুলো ভেবে অজু করতে চলে গেল আয়ানা। অজু করে বেরিয়ে আদৃশকে বসে থাকতে দেখে চমকালো সে। অপরাধী কণ্ঠে বলে উঠল, আমার কারণে আপনার ঘুমটা ভেঙে গেল, তাই না? আয়ানার কথার বিপরীতে চমৎকার একটা হাসি দিল আদৃশ। বলল, দুপুরে ঘুমিয়েছে, তাই এখন আর ঘুম আসছে না। তুমি বুঝে নামাজ পড়তে যাচ্ছ? মাথা ঝাঁকিয়ে হাঁ বোঝালো আয়ানা। আদৃশ ফের বলল, তাহলে একটু অপেক্ষা করো, আমিও উজু করে আসি। দুজন একসাথে নামাজ পড়ে দোয়া করব। কথাগুলো বলে অজু করতে চলে গেল আদৃশ। চোখ বন্ধ করে হাসলো আয়ানা। ভিড় করে বলল, আল্লাহ হয়তো আমার জন্য এত ভালো কিছুই রেখেছিলেন। ইস, এত সৌভাগ্য নিয়ে জন্মেছিলাম বুঝি। হে আল্লাহ, আমার এই ভাগ্যে যেন কারোর বদনজর না লাগে, কারোর না। আদৃশ উজু করে বের হতেই দুজন মিলে দাঁড়িয়ে পড়ল নামাজে। আকাশে আজ থালার মতো ছাদ উঠেছে। খোলা জানালা দিয়ে সেই ছাদের আলো ঘরে প্রবেশ করে ঘরকে আলোকিত করে রেখেছে। এ যেন অন্যরকম সুন্দর এক পরিবেশ। মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভালো ফলাফলের সাথেই চান্স পেয়েছে আয়ানা। আদৃশদের বাড়িতে যেন আজ খুশির বন্যা বয়ে যাচ্ছে। খুশিতে সবার চোখ মুখ জল করছে। আনিকা তো পারলে ডান্স দেয়। আদৃশ আর রাহিল বেরিয়ে গেছে মিষ্টি কিনতে। শুধুমাত্র থম মেরে বসে আছে আয়না। বসে বসে সবার হাস্যোজ্জ্বল মুখ দেখছে। সে এখনও নিজেকে সামলে উঠতে পারেনি। রেজাল্ট দেওয়ার আগ মুহূর্তে ভয়ে কেঁদেই ফেলেছিল সে। সেটার রেশ এখনও কাটেনি। তার বিশ্বাস হচ্ছে না সে চান্স পেয়ে গেছে। আয়ানাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসলেন অনু বেগম। গালে হাত চুইয়ে কপালে গম্ভীর চুম্বন করলেন। অথবা হেসে বলে উঠলেন, কি হয়েছে আম্মা, খুশি হননি বুঝি? ছলছল চোখে তাকালো আয়ানা। অনু বেগমের হাতের উপর হাত রেখে বলে উঠল, আমি বলে বোঝাতে পারবো না আম্মু, আমার এখন ঠিক কেমন অনুভূতি হচ্ছে। আমি খুশি হয়েছি আম্মু, ভীষণ রকমের খুশি হয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না আমি চান্স পেয়ে গেছি। আমার স্বপ্নের প্রথম ধাপ সফলভাবে পার করে ফেলেছি। গাল ভর্তি হাসলেন অনু বেগম। আয়ানার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বিশ্বাস ছিল তুমি চান্স পাবে। এত পরিশ্রম যে করেছ, আর যারা পরিশ্রম করে তারা সফল হবে না তা কি করে হয়? অনু বেগমের কথার মাঝে তার ফোনটা বেজে উঠল। মিঠি ভিডিও কল করেছে। অনু বেগম ফোন আয়ানার কাছে নিয়ে চলে গেলেন। মিথির কল দেখে দ্রুত রিসিভ করল আয়ানা। সামনে বেসে উঠল দীপ আর মিথির মুখাবয়। মিথি জানালো সে আর দীপ দুজনেই চান্স পেয়েছে। আয়ানাও জানালো তার চান্স পাওয়ার খবর। তিনজনেরই নিজেদের জেলায় একই মেডিকেলে চান্স হয়েছে। জানার পর আনন্দ দ্বিগুণ হলো তাদের। মিথি পাশে বসা দীপের দিকে তাকিয়ে মুখ বাঁকা করে বলল, জানিস সেই গাধাটা একটুর জন্য ঝুলে গেছে, নাইলে ওরে অন্য মেডিকেলে পাঠিয়ে দিত। মুখের হাসিটা নিভে গেল দীপের। সে তেতে উঠে মিথির মাথায় একটা ছাটি বসিয়ে দিয়ে বলল, ওই ফেতনি, চান্স পাইছি সেটাই শুক্রিয়া কর, এত কথা বলস কেন? অন্য মেডিকেলে পাঠাইলে আমি পড়তামই না। মিথি ভাব নিয়ে বলল, কেন? ও আচ্ছা, বুঝছি। আমার লেজ ধরে না ঘুরলে তোর ভাল লাগে না মনে হয়। কেউ পাত্তা দিব না তো আমার মতো। আমি একমাত্র মানুষ যে তোর মতো পোলারে সহ্য করি।
দীপ শয়তানে হাসি দিয়ে বলল, আমার উপরে কত মেয়ে ফিদা জানোস, আর এখন তো আরও হইব, কারণ শুধু দ্বীপ থেকে ডাক্তার দ্বীপ হমো বলে কথা। আর আর তোর লেজ ধরে ঘুরি মানে তোর লেজও আছে ফাদার নাকি তুই? কথাগুলো বলে ফিক করে হেসে দিল দীপ। মুখ চেপে হাসলো আয়ানও। দুজনকে হাসতে দেখে রেগে গেল মিথি। দুমদাম দীপকে মারতে লাগলো। সে চিল্লিয়ে বলে উঠল, মাগো রাক্ষসীটা মেরে ফেললো আমার। উফ, ছাড় মিথি, ফিতনি, ছাড় আমারে। হাত থামালো না মিথিরও। আরো জোরে জোরে দীপকে মারতে লাগলো সে। ওদের মারামারি দেখে খিলখিল করে হাসতে লাগলো আয়ানা। শেষে না পেরে বলল, ওই তোরা আমাকে লাইনে রেখে সব কি শুরু করেছিস? আয়ানার কথায় মার থামিয়ে শান্ত হয়ে বসল মিথি। দীপ চোখ মুখ কুঁচকে আছে, ভালোই ব্যথা পেয়েছে বেচারা। মিথি আয়ানার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, অনেক দাঁত কেলিয়েছ বন্ধু, একবার দেখা হোক, তোমার পিঠও আস্ত রাখবো না। মিথির শান্ত কণ্ঠের থ্রেটে হাসি থেমে গেল আয়ানার। ছোড়া চোখে তাকালো সে। আয়ানার ভীত মুখ ছোড়া দৃষ্টি দেখে বাঁকা হাসলো মিথি। আরও কিছুক্ষণ টুকটাক কথাবার্তা বললে ফোন রাখলো তারা। বাড়িতে ফিরেছে আদ্রিস আর আহিল। সাথে নিয়ে এসেছে এক গাদা মিষ্টি। দেখে মনে হচ্ছে দোকান উঠিয়ে নিয়ে এসেছে। এত এত মিষ্টি দেখে চোখ কপালে উঠল আয়ানার। শেষবার ক্লাস 3-তে থাকতে তার রেজাল্ট উপলক্ষে বাড়িতে মিষ্টি এসেছিল মনে আছে তার। আর আজ এত বছর পর মিষ্টির বাক্স রাখতে তা খুলে টপাটপ 3টা কালো মিষ্টি খেয়ে ফেলল আনিকা। কালো মিষ্টি তার অনেক ভালো লাগে। আঙ্গুল ছেটে ফুটে তাকাতেই দেখলো সবাই তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। বোকা বোকা হাসি দিল সে। বলল, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? একটু মিষ্টিই তো খেয়েছি, আমার বুঝি ক্ষুধা লাগেনি? এতক্ষণ তো চিন্তায় ছিলাম, তাই ক্ষুধার কথা মনে ছিল না, কিন্তু এখন মিষ্টি দেখে মনে পড়ে গেল। আনিকার কথায় সবার খেয়াল হলো আজ তাদের নাস্তা হয়নি। অনু বেগম তাড়া দিয়ে বললেন, প্রীতি আয় তো বোন, খাবার রেডি করে, তোমরা সবাইও চলে আসো টেবিলে। অনু বেগম আর প্রীতি চলে গেলেন। আদ্রিস 2টো বড়সড় আকারের রসমালাইয়ের বক্স আয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার। চমকালো আয়ানা। চোখ বড় বড় করে তাকালো আদ্রিসের দিকে। মীরা বলল, তোমার নাকি রসমালাই অনেক পছন্দ, তাই নিয়ে আসলাম। আয়ানা অবাক চোখে তাকালো মীরার দিকে। রসমালাই আসলেই তার অনেক পছন্দের, কিন্তু মীরা এটা খেয়াল করেছে ভাবতে অবাক হচ্ছে আয়ানা। বাবার বাড়িতে তারা একে অপরের সংস্পর্শে খুব কম থেকেছে, কোথাও খুব কম হতো তাদের। আয়ানা বাড়ির কাজকর্ম করত, সেই সুবাদে সকলের পছন্দ অপছন্দ সে জানে, কিন্তু তার পছন্দ অপছন্দ একমাত্র তার মা ছাড়া আর কারোর খেয়াল করার কথা না। সেখানে মীরা যে খেয়াল করেছে সেটাই অবাক করছে আয়ানাকে। আয়ানা নীরবে বক্সটা নিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। মীরাও গেল আয়ানের পিছু পিছু। এই সুযোগে আদ্রিসের পাশে এসে দাঁড়ালো আনিকা। হালকা কাশি দিয়ে দাঁত কেলিয়ে বলে, বাহ, বউয়ের তো ভালোই খেয়াল রাখা হচ্ছে, এবার একটু বোনের দিকে খেয়াল করলেও পারো। চোখ মুখ কুঁচকে তাকালো আদ্রিস। কিছু বলবে তার পূর্বেই পিছন থেকে আহিল বলে উঠল, তোর মতো ফিতনির যে আমরা 2 ভাই এত খেয়াল রাখি এটাই তো বেশি। আরও খেয়ালের প্রয়োজন হলে বিয়ে কর, আর জামাইরে খেয়াল রাখতে। আহিলের কথায় ফুলে ফেঁপে উঠল আনিকা। আনিকাকে রেগে যেতে দেখে মজা পেল আহিল। আরও রাগিয়ে দিতে বলল, আরেকটা কথা কি জানিস, তোর জামাই তো টাকলু হবে, কারণ তোর জ্বালায় বেচারার মাথায় চুলই থাকবে না। বোমা এবার ফাটবে বুঝতে পেরে দৌড় দিল আহিল। আনিকা ফোঁস করতে করতে ধাওয়া করলো আহিলকে। চিল্লিয়ে বলে উঠল, ভাইয়ের বাচ্চা, আজকে তোর খবর আছে। একবার শুধু হাতে পাই আমি তোরে আস্ত রাখবো না।
আহিল দৌড়াতে দৌড়াতে বলল, তোর ভাইয়ের এখনো কোনো বাচ্চা হয় নাই, তবে জলদি হবে, চিন্তা করিস না। আহিল হানিকে ধরে বেড়াচ্ছে, আর ওদের দিকে তাকে নিঃশব্দে হাসছে আদৃশ। এই দুইজন না থাকলে তাদের বাড়িতে বোধহয় কোনো আনন্দই থাকতো না। এরা আছে বলে সারাদিন বাড়িটাকে মাতিয়ে রাখে। খাওয়া দাওয়ার পাট শুকিয়ে সব কিছু গুছিয়ে রুমে ফিরল আয়ানা। দেখলো আদৃশ রেডি হচ্ছে। আয়ানার দিকে চোখ যেতেই আদৃশ গম্ভীর স্বরে বলল, জলদি রেডি হয়ে নাও, আমি যাচ্ছি প্রতিবেশী সবাইকে মিষ্টি দিতে, এসে যেন রেডি পাই তোমাকে। কপালে বাজ পড়ল আয়ানার। বলল, কোথাও নিয়ে যাবেন আমাকে? হাসপাতালে যাবেন না আজ? আদৃশ চুল ঠিক করে আয়ানার মুখোমুখি দাঁড়িয়ে বলল, সেটা যখন যাবে তখন বুঝতে পারবে। আর হ্যাঁ, হাসপাতালে যাব, হাফ বেলা ছুটি নিয়েছিলাম। এখন আর প্রশ্ন না করে রেডি হয়ে নাও, যাও। আয়ানাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল আদৃশ। গাড়িতে উঠে মীরাকে দেখে অবাক হলো আয়ানা, তবে কোনো প্রশ্ন করল না। গাড়ি নিজেদের এলাকার দিকে যেতে দেখে আয়ানার বুঝতে বাকি রইল না তারা নিজেদের বাসায় যাচ্ছে। মনটা আনন্দে নেচে উঠল আয়ানার। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো আদৃশের দিকে। কলিং বেল দিতে দরজা খুললেন অনামিকা বেগম। সামনে দুই মেয়েকে দেখে আনন্দে কেঁদে ফেললেন উনি। দুই মেয়েকে বুকে জড়িয়ে কিছুক্ষণ আদর করলেন। এর মাঝে ফল মিষ্টি নিয়ে ওদের পিছনে হাজির হলো আদৃশ। অনামিকা বেগম মেয়েদের ছেড়ে সবাইকে ভেতরে আসতে বললেন। আদৃশের সাথে কুশল বিনিময় করলেন। আদৃশ জানালো তাকে হাসপাতাল যেতে হবে। অনামিকা বেগম শুরুতে আপত্তি করলেও শেষমেশ আদৃশ বুঝিয়ে বলায় রাজি হলেন। আদৃশ চোখের ইশারায় আয়ানাকে তার সাথে আসতে বলল। দরজার কাছাকাছি আসার পর আদৃশ বলল, আম্মু জানেন না তোমার মেডিকেল সায়েন্স পাওয়ার খবর। ইচ্ছে করেই জানাইনি, তুমি নিজের মুখে বলে ওনাকে সারপ্রাইজ দিবে তাই। আর শোনো, রাতে নিতে আসবো, এখন তাহলে আসি। কথাগুলো বলে আয়ানার ঠোঁটের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আঙ্গুলের সাহায্যে মুছে বেরিয়ে গেল আদৃশ। আদৃশের হঠাৎ এমন স্পর্শে থমকালো আয়ানা। থম মেরে দাঁড়িয়ে রইল কিছু সময়। তাকিয়ে রইল আদৃশের যাওয়ার পানে। আম্মু তোমাকে কিছু বলার ছিল। অনামিকা বেগমকে জড়িয়ে ধরে বলল আয়ানা। অনামিকা বেগম মেয়ের মাথায় হাত রেখে বললেন, কি বলবি বল। আম্মু তোমার মেয়ে মেডিকেলে চান্স পেয়ে গেছে। থমকালেন অনামিকা বেগম। কথাটা বুঝে আসতেই ছলছল চোখে তাকালেন আয়ানার দিকে। বললেন, সত্যি বলছিস? মাথা ঝাঁকালো আয়ানা। আনন্দ মেয়ের মাথায় পরপর কয়েকটা চুমু খেলেন উনি। বিড়বিড় করে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বড় হ মা, অনেক উন্নতি কর। আয়ানা ফের বলে উঠল, জানো আম্মু, ওই বাড়ির সবাই অনেক ভালো। তারা আমাকে অনেক ভালোবাসে, আবার অনেক যত্ন নেয়। আমি না খেলে আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। মন খারাপ থাকলে সবাই মিলে আমার মন ভালো করে দেয়। আনিকা আপু বন্ধুর মতো আমার সাথে মেশে। আহিল ভাইয়া তো আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। আর উনি মানে তোমার জামাই, সে তো আমার পড়াশোনার ব্যাপারে আমার চেয়েও বেশি সিরিয়াস। ওরা সবাই সাপোর্ট না করলে আমি কখনোই এত দূরে আসতে পারতাম না। আয়ানার মুখে কথাগুলো শুনে ভীষণ শান্তি অনুভব করলেন অনামিকা বেগম। অবশেষে তার মেয়েটা বুঝি সুখের দেখা পেল। মেয়ের সুখের সংসারে যেন কারোর নজর না লাগে সেই জন্য দোয়া করতে লাগলেন উনি। আয়ানার বলা কথাগুলো অনামিকা বেগম ছাড়া আরও একজন শুনেছে, তবে সে এসব শুনে শান্তি অনুভব করেনি, বরং তার মনের মাঝে আগুন জ্বলছে। সেই মানুষটা আর কেউ নয় সারা। ছোটবেলা থেকে আয়ানার ভালো সহ্য হয় না তার। আর আজ আয়ানা এত ভালো আছে শুনে তার মনের মাঝে আগুন জ্বলছে।
সে ঠিক করে নিল কিছু একটা সে করবে, শুধুমাত্র সুযোগের অপেক্ষা চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। অবশেষে এই গল্পের দ্বিতীয় সিরিজ শুরু হলো। আশা করছি আগের বারের মতো এবারও আপনাদের খুব ভালো সাড়া পাবো। তো গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর একটি গঠনমূলক কমেন্টস করবেন গল্পটাকে নিয়ে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।